ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার। সভাপতি, স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকার ও বিরোধী দল। ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। হরমুজে মাইন পাতা নৌযান ধ্বংসের দাবি ট্রাম্পের। তেলের দাম ব্যারেল প্রতি $200 পৌঁছাবে, হুঁশিয়ারি তেহরানের। সংঘাতের জেরে তেল নেয়ার হিড়িক। পাম্পে সেনা চান মালিকরা। বাড়তি ডিজেল চেয়ে ভারতকে চিঠি। রাশিয়া থেকে জ্বালানি কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ভারতের মতো ছাড় চায় বাংলাদেশও। অবশেষে চালু হচ্ছে থার্ড টার্মিনাল। চলতি বছরের শেষ দিকে উদ্বোধন, জানালেন বিমান প্রতিমন্ত্রী। কক্সবাজার সমুদ্র সৈকতকে বিশ্বমানের করতে সহযোগিতার প্রস্তাব চীনের। এবং ঈদযাত্রার জন্য লাইন ও কোচ সংস্কারে ব্যস্ত রেলওয়ে। এবারও লক্কর ঝক্কর বাস ঘষে মেজে নামানোর প্রস্তুতি। ফিটনেসবিহীন গাড়ি চলতে না দেওয়ার হুঁশিয়ারি। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনকাল। রীতি অনুযায়ী একদিন আগে সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সরকারি দলের সংসদীয় সভা। বৈঠক শেষে বিএনপির সংসদ সদস্যরা জানান, সভাপতি, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন সংসদ নেতা। বিধি অনুযায়ী কাল তাদের শপথ পড়ানোর পাশাপাশি অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। যাত্রা শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের। রীতি অনুযায়ী আগের সংসদের স্পিকারের সভাপতিত্বে অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও স্পিকারের চেয়ারটি ফাঁকা রেখে শুরু হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সংসদের প্রথম অধিবেশন। অধিবেশনের শুরুতে বক্তব্য রাখবেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনিই ঘোষণা করবেন সভাপতিত্ব করবেন কে। জ্যেষ্ঠ নেতাকে প্রস্তাব করার পর কেউ একজন সমর্থন করবেন, তারপর তিনি সেখানে সভাপতিত্ব করবেন। সেই সভায় আমরা মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করব। ডেপুটি স্পিকার যখন আসবেন তখন সভাপতি মণ্ডলী মনোনয়ন করবেন 5 জন। তারপরে শোক প্রস্তাব উত্থাপন করবেন। সেখানে আমাদের প্রয়াত নেত্রী, দেশনেত্রী, আপসী নেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে আলোচনা হবে। তারপর আমাদের জুলাই যোদ্ধাদের সম্পর্কে আলোচনা হবে। অধিবেশন শুরুর আগের দিন প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত হয় বিএনপির সংসদীয় দলের বৈঠক। সংসদের স্থায়ী কমিটি গঠন এবং কার্যপ্রণালী বিধি নিয়ে বিস্তারিত আলোচনা হয় সভায়। তবে স্পিকার ও ডেপুটি স্পিকার কে হচ্ছেন তা নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনো। স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষেত্রে আমরা সংসদ নেতাকে দায়িত্ব দিয়েছি, সিদ্ধান্তটা তিনিই দেবেন। আগামীকালকে আমরা জানতে পারবো। বিভিন্ন বিষয় নিয়ে আগামীকাল সংসদ শুরু হচ্ছে, সেই সব বিষয় নিয়ে একই সঙ্গে আমরা পার্লামেন্টের সব দায়িত্ব নিয়ে আলোচনা হয়েছে। সাধারণত ক্ষমতাসীন দল থেকেই স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হয়ে থাকে। তবে এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। জামায়াত সাড়া না দিলে বিএনপি থেকেই হবে ডেপুটি স্পিকার। স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার পর বসবে মূল অধিবেশন। উত্থাপন করা হবে অন্তর্বর্তী সরকারের সময় হওয়া 133টি অধ্যাদেশ। সংসদের বিধি মোতাবেক যে সমস্ত স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি, এরপরে আবার অধিবেশন বসবে। সংসদে যে সমস্ত অর্ডিন্যান্সগুলো প্লেস করার কথা, উত্থাপন করার কথা 133টি অধ্যাদেশ আইনমন্ত্রী উত্থাপন করবেন। প্রথা অনুযায়ী প্রথম অধিবেশনে ভাষণ দিবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আর কার্য উপদেষ্টা কমিটি গঠনের পর ঠিক হবে প্রথম অধিবেশনের সময়কাল। ইমরুল আহসান, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতারা। সংসদীয় সভা শেষে তারা জানান, ডেপুটি স্পিকারের বিষয়ে প্রস্তাব পাওয়ার পর সিদ্ধান্ত জানানো হবে। সংসদে জামায়াত দায়িত্বশীল ভূমিকা রাখতে চায় উল্লেখ করে নেতারা বলেন, বাধ্য না হলে কোনো বিষয় আদালত পর্যন্ত নেওয়া হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর আগের দিন বুধবার সংসদ ভবনে বিরোধী দল জামায়াত, এনসিপি, খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্যরা দুপুর 12টায় বিরোধী দলের সভাকক্ষে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠক করেন তারা। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, সংসদে বিরোধী দলের ভূমিকা নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে। স্পিকার নির্বাচন হওয়ার কথা,
ডেপুটি স্পিকার নির্বাচন হওয়ার কথা, এই সংসদটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা এখনো চলমান আছে। বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। আর ডেপুটি স্পিকার প্রসঙ্গে বলেন, আনুষ্ঠানিক প্রস্তাব পেলে নেওয়া হবে সিদ্ধান্ত। রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নাই, স্বৈরাচারের দোসর। বিএনপি কেন যে তাকে দিয়ে সব ভাষণ দেওয়াচ্ছে এটা আমাদের কাছে পরিষ্কার নয়। স্পিকারের বিষয়ে যখন প্রস্তাব আসবে তখন এটা আমরা জানাবো। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে জামায়াত। সবকিছুতে বিরোধিতা নয়, আবার না বুঝে সমর্থনও নয়। বিরোধী দল হিসাবে আমরা একটা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই। সকল ব্যাপারে বিরোধিতা নয়, আবার না বুঝেও কোনো সহযোগিতা নয়। দেশ এবং জাতির কল্যাণে সরকারি দলের গৃহীত সকল সিদ্ধান্ত এবং পদক্ষেপে আমাদের সমর্থন থাকবে, সহযোগিতা থাকবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংসদে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় জানান বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এগুলো ভুলে গিয়ে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। নতুন সংসদ দেশের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশের অধিকাংশই সংসদে পাশ করবে বিএনপি সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বৃহস্পতিবার বসতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত প্রথম অধিবেশন। দীর্ঘ 17 বছর পর নতুন করে এই সংসদ অধিবেশন নিয়ে সবার মধ্যে রয়েছে বেশ আলোচনা। যে অধিবেশনে নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার, ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামীর সংসদ হবে দেশের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক ইফতার মাহফিলে একথা বলেন তিনি। নতুন যে গণতন্ত্রের কথা আমরা চিন্তা করছি, যে আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেব, আমরা যে চিন্তা করছি আমরা সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করব, সেই লক্ষ্যে আমরা যারা এগিয়ে যেতে পারি। এ সময় জনগণ, রাজনৈতিক দল ও গণমাধ্যম এই তিনের সমন্বয়ে দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জনগণ, রাজনৈতিক দল এবং গণমাধ্যম, এই তিনটির সমন্বয়ের মধ্য দিয়ে একটা রাষ্ট্র, একটা সমাজ, একটা সভ্যতার নির্মাণ ঘটে। এদিন সন্ধ্যায় রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের বেশ কিছু অধ্যাদেশ সংসদে সরাসরি পাশ করা যেতে পারে। কেন জুলাই জাতীয় সনদে একটা দফার মধ্যে তাদেরকে ইনডেমনিটি দেয়া হলো, তো এটাকে আপনি হিউম্যান রাইটস ভায়োলেশন ধরবেন? রাজধানীর নিকুঞ্জের একটি হোটেলে জিয়া সাইবার ফোর্স আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন পানি সম্পদ মন্ত্রী এবং মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। এ সময় তারা বলেন, গণতন্ত্র ও জনগণের সরকার প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী অনলাইন প্ল্যাটফর্মগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। আগামী 5 বছর টার্গেট করে যখন আমরা কাজ করব, সেই চ্যালেঞ্জটা কিন্তু আরো কঠিন হবে, এবং এই কঠিন চ্যালেঞ্জটুকু কিন্তু বটবাহিনীর বিরুদ্ধে আমাদেরকে আপনাদেরকে করতে হবে। একই দিন সন্ধ্যায় গোপীবাগে মুক্তিযুদ্ধ প্রজন্ম দল আয়োজিত ইফতার মাহফিলে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে আধিপত্যবাদী শক্তি ষড়যন্ত্র করেছে। আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে, আমাদের বাংলাদেশের জনগণের অধিকারকে লুণ্ঠন করেছে, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গু চিকুনগুনিয়া রোধে আগামী 14 মাস থেকে সারা দেশে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান। দেশবাসীর উদ্দেশ্যে একটি বিশেষ ভিডিও বার্তায় এ কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতি শনিবার এলাকার জনগণকে সঙ্গে নিয়ে জনপ্রতিনিধিদের অভিযানের নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। জনস্বাস্থ্যবিদগণ বলছেন, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হওয়ার বিষয়টি নির্দিষ্ট কোনো মৌসুমে সীমাবদ্ধ নেই। সুতরাং যে কোনো সময় মানুষ ডেঙ্গু বা চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতাই সবচেয়ে কার্যকর উপায়। এই পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় প্রশাসন কার্যকরী উদ্যোগ গ্রহণ করছে। এর পাশাপাশি প্রতিটি এলাকার জাতীয় সংসদ সদস্যগণ, সর্বস্তরের জনপ্রতিনিধিদের গণের প্রতি আমার আহ্বান, জনগণকে সঙ্গে নিয়ে প্রতি সপ্তাহের শনিবার
আপনারা যার যার এলাকার নিজ নিজ বসত বাড়ি এবং আশেপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করুন। কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে নতুন করে হামলা চালানোর দাবি করেছে ইরান। ইরাকে ও বাহরাইনে 2 জন নারী নিহত হয়েছেন। তেল আবিব, হাইফা ও জেরুজালেম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এরই মধ্যে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের জাহাজ চলাচল বন্ধে মাইন বসানো শুরু করেছে তেহরান। যদিও বেশ কয়েকটি মাইন পাতা নৌযান ধ্বংসের দাবি করেছে ওয়াশিংটন। এদিকে ইসরায়েলের হামলায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা আহত হলেও আছেন নিরাপদে। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ইরানের ওপর ইসরায়েলের আগ্রাসন। ইসরায়েলের একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠছে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহর। দেশটির পশ্চিমাঞ্চলের বুরুজেরদো শহরে আইনশৃঙ্খলা বাহিনীর সদর দফতরে হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলের হামলার উপযুক্ত জবাব দিয়ে যাচ্ছে ইরান। ইসরায়েলের রাজধানী তেল আবিবে মিসাইল হামলা চালিয়েছে ইরান। একই দিনে কাতারে 5টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে তেহরান। সেই সঙ্গে বাহরাইনের একটি আবাসিক ভবনে ইরানের ড্রোনের আঘাতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ইরাকের বাগদাদে রকেটের ধাতব খণ্ডের আঘাতে এক নারীর মৃত্যু হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী কুয়েত ও বাহরাইনে মোতায়েন করা মার্কিন সেনাদের উপর হামলার দাবি করেছে। এদিকে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের জাহাজ অতিক্রম করলেই ধ্বংস করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসির নৌবাহিনী। এই প্রণালীতে এরই মধ্যে মাইন বসানো শুরু করেছে ইরান। হরমুজ প্রণালীতে 1 লিটার তেলও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছাতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরানের সামরিক বাহিনী। হরমুজ প্রণালীতে মাইন না বসাতে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বেশ কয়েকটি মাইন বসানো নৌকা ধ্বংসের দাবি করেছেন তিনি। ইরানে নিহত শীর্ষ সামরিক কমান্ডারদের শেষ বিদায়ে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। রাষ্ট্রীয় শোকযাত্রায় কফিন বহন করে স্লোগান দেন সাধারণ জনতা। নতুন নেতৃত্ব ও দেশের প্রতিরক্ষায় শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ার অঙ্গীকারও শোনা গেছে শোকসভায়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $200 পৌঁছাবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির একটি সামরিক কমান্ডের মুখপাত্র বলেন, তেলের দাম আঞ্চলিক নিরাপত্তার উপর নির্ভর করে, যা ইরানে হামলা চালিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে। এর আগে জ্বালানি সরবরাহ সংকট মোকাবেলায় রেকর্ড পরিমাণ মজুদ তেল ছাড়ার প্রস্তাব দেয় আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ। সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এমন খবরের পর বুধবার আবারও ঊর্ধ্বমুখী হয়েছে জ্বালানি তেলের দাম। মধ্যপ্রাচ্য সংঘাতে সৃষ্ট সরবরাহ সংকট মোকাবেলায় ইতিহাসে সবচেয়ে বেশি মজুদ তেল বাজারে ছাড়ার প্রস্তাব দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ। সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে এমন খবর প্রকাশের পর বুধবার আবারও ঊর্ধ্বমুখী হয় অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এদিন সকালে ব্রেন্ট ক্রুডের দাম 0.13% বেড়ে ব্যারেল প্রতি $87.91 দাঁড়িয়েছে। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI এর দাম 0.08% বেড়ে ব্যারেল প্রতি $83.52 দাঁড়ায়। অবশ্য মঙ্গলবার অপরিশোধিত তেলের দর 11% বেশি পড়ে যায়। এর আগে সোমবার প্রতি ব্যারেল ঠেকেছিল $119, যা 2022 সালের জুনের পর সর্বোচ্চ। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। জ্বালানি তেল নিয়ে কাটছে না অস্থিরতা। বুধবারও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দেখা যায় যানবাহনের লম্বা সারি। উদ্ভূত পরিস্থিতিতে ফিলিং স্টেশনে পুলিশের পাশাপাশি সেনা মোতায়েন, সরবরাহ বাড়ানো সহ 8 দফা দাবি জানিয়েছেন পেট্রোল পাম্প মালিকরা। সপ্তাহখানেক ধরেই রাজধানীর পাম্পে পাম্পে যানবাহনের দীর্ঘ সারি। মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে সংকটের শঙ্কায় জ্বালানি তেল বিক্রি হচ্ছে রেশনিং পদ্ধতিতে। ফলে ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা গ্রাহকদের। সেই মহাকালীর ওইখান থেকে লাইন ধরছি, এই পর্যন্ত আসতে 3 ঘন্টা লাগবে। 9টা থেকে শুরু, এখন 10টার বেশি বাজে। তেলই নিতে পারি না, অফিসে যাবো কিভাবে? আগে তো আসতাম 5 মিনিটে নিয়ে যেতাম তেল, এখন তো আর সেটা নাই। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে ফিলিং স্টেশন মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা অভিযোগ করেন, বিপণন কোম্পানি থেকে মিলছে না চাহিদা মতো জ্বালানি তেল। শুক্রবার থেকে শনিবার রবিবার পর্যন্ত পাম্প ড্রাই ছিল। রবিবারে আমাকে দেয়া হয়েছে আমার 20,000 জায়গায় মাত্র 4,500 লিটার। চট্টগ্রাম বিভাগের ম্যাক্সিমাম পাম্পই তেল তো পাচ্ছেই না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের নিরাপত্তাটার অভাব হয়ে গেছে। প্রত্যেকটি ফিলিং স্টেশন নিরাপত্তার জন্য পুলিশের সাথে সেনা সদস্য মোতায়েন করতে হবে। আমাদের জার্মানি নিরাপত্তা নিশ্চিত করা না হলে
আমরা আমাদের ব্যবসা বন্ধ রাখার ঘোষণা দিতে বাধ্য হব। এদিকে বিভাগীয় শহরে ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেন সরবরাহের পরিমাণ 10% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিপিসি। অন্যদিকে বুধবার ও চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী 14টি জাহাজের খালাস কার্যক্রম চলে। আমদানি করা জ্বালানির মধ্যে আছে অপরিশোধিত জ্বালানি তেল, ডিজেল, ফার্নেস অয়েল, এলএনজি ও এলপি গ্যাস। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি পরিস্থিতি বিবেচনায় ভারতের কাছে বাড়তি ডিজেল চেয়ে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। সরকারের তরফে এই সংক্রান্ত একটি চিঠিও পাঠানো হয়েছে। জ্বালানি মন্ত্রী বলছেন, কি পরিমাণ ডিজেল দেশটি দিতে পারবে তা নিশ্চিত নয় এখনো। এদিকে রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে ভারতের মতো যুক্তরাষ্ট্রের কাছেও ছাড় চেয়েছে বাংলাদেশ। বুধবার ভারত ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছেন অর্থমন্ত্রী এবং জ্বালানি মন্ত্রী। দেশে দৈনিক ডিজেলের চাহিদা 12 থেকে 13,000 মেট্রিক টন, যা মোট জ্বালানি চাহিদার প্রায় 70%। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামায় টালমাটাল হয়ে পড়ে বৈশ্বিক জ্বালানির বাজার। পরিস্থিতি সামাল দিতে চলতি মাসে প্রায় 50,000 মেট্রিক টন ডিজেল সরবরাহের জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। এরই মধ্যে আন্তদেশীয় পাইপলাইনে ভারত থেকে এসেছে 5,000 মেট্রিক টন ডিজেল। বুধবার বিকেলে সচিবালয়ে জ্বালানি মন্ত্রীর সঙ্গে বৈঠক হয় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার। বৈঠক শেষে হাইকমিশনার বলেন, জ্বালানি সহায়তা চেয়ে বাংলাদেশের দেয়া আনুষ্ঠানিক চিঠি পর্যালোচনা করবে তার দেশ। আর মন্ত্রী বলছেন, আপৎকালীন পরিস্থিতিতে সরবরাহের পরিমাণ নিয়ে এখনো নিশ্চিত নন তারা। পাইপলাইন আছে, আমাদের সাথে একটা এগ্রিমেন্ট আছে, সেটা আমরা বলছি যে আরো একটু তেল বাড়ানোর জন্য তেল বাড়া দিতে বলছি। এখন কি বাড়ে তারপরে কি কত বাড়ছে। Received a formal request from the government of Bangladesh about additional supplies, and I just received it and I'll be forwarding it to our authorities for consideration. এদিকে সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট কিস্টেনসেনের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, রাশিয়া থেকে তেল কিনতে ভারতের মতো বাংলাদেশও ছাড় চায়। জানানো হয়েছে দেশটির প্রতিনিধিকে। যুক্তরাষ্ট্র থেকে এলএনজি ইম্পোর্ট করার ব্যাপারে লং টার্মে আমরা কি করতে পারি এটার ব্যাপারে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ইন্ডিয়াকে ওয়েবার দিয়েছে, রাশিয়ান তেল কিনতে পারবে ইন্ডিয়া। তো আমরাও চাইছি, আমি বলছি আমাদের ওয়াই নট বাংলাদেশকে ওয়েবার দাও, আমরা তো আমাদের ইকোনমির জন্য এটা বিগ সাপোর্ট হবে এটা। এছাড়া ঢাকা ওয়াশিংটনের দ্বিপাক্ষিক বিনিয়োগ বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন ইস্যুতেও আলোচনার কথা জানান অর্থমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং তার স্ত্রীর বিরুদ্ধে 75 লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। এর পরিপ্রেক্ষিতে তাদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয়েছে। এছাড়া সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় ভুয়া পদ সৃষ্টি করে অর্থ আত্মসাতের অভিযোগে 6 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য ও দলের তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে 2025 সালের শুরুতেই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধানের নামে দুদক। একই সঙ্গে তার উপর জারি করা হয় দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। সংস্থাটির দাবি, জিএম কাদেরের নামে 48,78,000 এবং তার স্ত্রীর নামে 26,43,000 টাকার অবৈধ সম্পদের খোঁজ পাওয়া গেছে। এসব সম্পদের বৈধ উৎস যাচাইয়ে তাদের নামে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে দুদক। জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ পেয়েছেন 48,78,000 টাকা এবং তার স্ত্রীর 26,43,000 টাকার কিছু বেশি। প্রেক্ষিতে অনুসন্ধানকারী কর্মকর্তা তাদের দুজনেরই সম্পদ বিবরণের নোটিশ জারি করেছেন। এদিন সমাজসেবা অধিদপ্তরের নীতিমালা লঙ্ঘন করে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় ভুয়া পদ সৃষ্টি ও নিয়োগের দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে 6 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিধিমালা লঙ্ঘন করে নিয়োগের অভিযোগে, কর্মচারী নিয়োগের অভিযোগে তত্ত্বাবধায়ক বডির 3 জন এবং 3 জন কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে মামলার অনুমোদন দিয়েছেন কমিশন। এছাড়া প্রায় 4 কোটি টাকা আত্মসাৎ ও 9 কোটি টাকার আর্থিক অসঙ্গতির অভিযোগে কিশোরগঞ্জের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সিতাফুল ইসলাম সহ 10 জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।
25 কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ 36 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। 5 এপ্রিল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। 3 আসামির জামিন নামঞ্জুর করে শুনানিতে হাজির 8 জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। নিজ প্রতিষ্ঠানের কর্মচারীর নামে ভীষণ ট্রেডিং নামে কাগজে কোম্পানি খুলেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। পরে মিথ্যা তথ্য ও জাল কাগজ দিয়ে ইসিবি চট্টগ্রাম বন্দর শাখা থেকে তুলে নেওয়া হয় 25 কোটি টাকার ঋণ। এ ঘটনায় 2025 সালে মামলা করে দুদক। প্রাথমিকভাবে 31 জনকে আসামি করা হলেও তদন্তে আরও 5 জনের সংশ্লিষ্টতা মেলে। বুধবার এ মামলায় দুপক্ষের শুনানি শেষে অভিযোগ গঠনের আদেশ দেন বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক। আমরা দুদক পক্ষ আশা করছি এরকম একটা জঘন্য একটা অপরাধমূলক কাজ সংঘটিত হয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি দ্বারা। আমরা আশা করব দ্রুত এই মামলার বিচার কাজ শেষ হবে। সাইফুজ্জামান জাবেদ সাবেক ভূমিমন্ত্রী এবং ওনার 25 কোটি আত্মসাতের ব্যাপারে একটা মামলা আছে, ট্রায়াল আসছিল। সবার বিরুদ্ধেই সাসপেন্ড আদেশ দিচ্ছেন এবং 3 জন আসামি জামিনে ছিলেন, ওনাদেরকে আজকে কাস্টাডি দেওয়া হয়েছে। 3 আসামির জামিন নামঞ্জুর করে শুনানিতে হাজির 8 জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। আসামি পক্ষের আইনজীবীর দাবি ন্যায় বিচার পাননি তারা। আমাদের মনে হচ্ছে এটা মেকানিক্যালি একটা রায়ের দিকে নিয়ে যাওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য একটা মেকানিক্যাল ওয়েতে রাষ্ট্রপক্ষ দুদক আগাচ্ছে। আমরা এই কারণে ন্যায় বিচার বঞ্চিত হব বলে আমরা আশা করছি। 5 এপ্রিল সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেছেন আদালত। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ঈদযাত্রায় ফিটনেসবিহীন বাস সড়কে নামতে দেয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সারোয়ার। বাস টার্মিনালে ভাড়ার তালিকা টাঙানোর আহ্বান জানান তিনি। ঈদে হাইওয়েতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে পুলিশের সহযোগিতা চান পরিবহন মালিক সমিতির নেতারা। দরজায় কড়া নাড়ছে ঈদ। এবারের ঈদযাত্রা নির্বিঘ্নে মহাখালী বাস টার্মিনালে মত বিনিময় সভার আয়োজন করে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বুধবার দুপুরে সেখানে উপস্থিত হয়ে ডিএমপি কমিশনার মোহাম্মদ সারোয়ার বলেন, ঈদে ফিটনেসবিহীন কোনো বাস সড়কে নামতে দেওয়া হবে না। চক্র বাস যাতে রাস্তা না নামে এই জন্য আপনাদের সহযোগিতা কাম্য। পাশাপাশি বিআরটিএ সহ বিভিন্ন ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনা করবে। সমন্বয় করে কাজ করলে এই ঈদযাত্রা গত ঈদের চেয়ে আরও বেশি ভালো হবে। বাস টার্মিনালে চাঁদাবাজি কিংবা যাত্রীরা হয়রানির শিকার হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন শ্রমিক দলের সমন্বয়ক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শিমুল বিশ্বাস। আমরা মলম পার্টি টার্মিনালে দেখতে চাই না, কোনো চাঁদাবাজি টার্মিনালে দেখতে চাই না। কোনো ধরনের নারীর সাথে যদি শ্লীলতাহানি না, যদি অশোভন আচরণ করে তাকে আইডেন্টিফাই করে কঠোর শাস্তির ব্যবস্থা করা। ঈদে হাইওয়েতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে পুলিশের সহযোগিতা চেয়েছেন পরিবহন মালিক সমিতির নেতারা। পাশাপাশি বাস প্রতি 100 লিটার তেলের প্রয়োজন বলেও জানান তারা। এই ব্যাটারি চালিত গাড়িগুলো বন্ধ করে দিলে আমাদের জন্য সুন্দর হবে। 10 লিটার বা 12 লিটার তেল দিয়ে কোনো গাড়ি টার্মিনাল ছেড়ে যেতে পারবে না। সর্বনিম্ন হলো 100 লিটার তেল প্রতিটি গাড়িতে দিতে হবে। ঈদে আব্দুল্লাপুর চন্দ্রা এলাকায় অঘোষিত বাস টার্মিনাল বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি পরিবহন মালিক শ্রমিক নেতাদের। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। ঈদ ঘিরে নাটোরের লক্কর ছক্কর বাস মেরামতে ব্যস্ত শ্রমিকরা। পরিবহন মালিকদের দাবি, দুর্ঘটনা রোধে বাস মেরামত করা হচ্ছে। ঈদযাত্রা নিরাপদ করতে সড়ক মহাসড়কে ফিটনেসবিহীন বাস চলাচল বন্ধের দাবি যাত্রীদের। আল মামুনের তথ্য ও রকুনুজ্জামানের ছবিতে রিপোর্ট। ঈদ সামনে রেখে নাটোরের ওয়ার্কশপগুলোতে লক্কর ঝক্কর বাস মেরামতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। জেলার শহরতলির হরিশপুর এলাকার বিভিন্ন ওয়ার্কশপে ফিটনেসবিহীন অন্তত 100 যাত্রীবাহী বাস মেরামত করা হচ্ছে। 25 রোজার মধ্যেই কাজ শেষ করে মালিকদের কাছে হস্তান্তরের আশা শ্রমিকদের। ঈদ মৌসুম হলে আমাদের কাজের চাপ আসলে অনেক হয়। এই গাড়িগুলো আমাকে ঈদের 5-7 দিন আগে ডেলিভারি করতে হবে। সব সময় ঈদের আগে গাড়িগুলা চাই যে একটু ভালো করে রাখি যাতে মানুষের সমস্যাটা না হয় রাস্তার। ঈদযাত্রা নিরাপদ করতে সড়ক মহাসড়কে ফিটনেসবিহীন বাহন চলাচল বন্ধের দাবি যাত্রী ও বাস চালকদের। ভালো গাড়ির ব্যবস্থা যেন করে, লোকজন যেন নিরাপদে যাতায়াত করতে পারে। অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। গাড়ি আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করব যাতে মানুষ ঠিক মতন গন্তব্যস্থলে পৌঁছাতে পারে।
যানজট নিরসনে পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। আমরা চেকপোস্ট স্থাপনের মাধ্যমে অত্র থানা এলাকায় যেন কোনো ফিটনেসবিহীন গাড়ি বা লক্ষ্যজনক বাস যেন না চলতে পারে বা ওভারলোড না নিতে পারে, সে আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করতেছি। বাস মিনিবাস মালিক সমিতির হিসেবে প্রায় 1 লাখ মানুষ বিভিন্ন জেলা থেকে নাটোরে ঈদ করতে যান। সময় সংবাদ, নাটোর। চলতি বছর শেষের দিকে চালু হচ্ছে বহুল আলোচিত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। ডিসেম্বরের মধ্যে অত্যাধুনিক টার্মিনালটি প্রস্তুত করতে শিগগিরই জাইকার সঙ্গে বৈঠকে বসবে সরকার। সচিবালয়ে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে কথা জানান বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী। বলেন, বৈঠকে কক্সবাজার সমুদ্র সৈকতের আধুনিকায়নে প্রস্তাব দিয়েছে চীন। যাত্রী সেবার মান উন্নয়ন এবং পরিচালনায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে 2019 সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শুরু হয়। জাইকার সহযোগিতায় 21,398 কোটি টাকা ব্যয়ের এই টার্মিনালের আংশিক উদ্বোধন করা হয় 2023 সালের 7 অক্টোবর। 2024 সালের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালুর কথা থাকলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। এই অবস্থায় বুধবার সচিবালয়ে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী জানান, তৃতীয় টার্মিনাল চালু হবে চলতি বছরের শেষ নাগাদ। এ লক্ষ্যে টার্মিনালটি পুরোপুরি প্রস্তুত করতে জাপানি সংস্থা জাইকার সঙ্গে বৈঠকে বসবে সরকার। প্রয়োজনে নতুন ঠিকাদার নিয়োগে দরপত্র আহ্বান করা হবে। আমরা ইমিডিয়েটলি মিটিং করব। ওই আগের যে কন্ট্রাক্ট ছিল জাইকার সঙ্গে, জাপানের সঙ্গে, তাদের রিভিউ করার চেষ্টা করতেছি। যদি এটা ওদের সঙ্গে হয়ে যায় তাহলে আমরা করব, আর না হলে আমরা ওপেন টেন্ডারের মাধ্যমে ওএনএমটা করব। এই জন্য ইট উইল টেক 6 to 9 months at least। বৈঠকে পর্যটন খাতে চীন বাংলাদেশের সম্পর্ক আরো গভীর করতে কক্সবাজার সমুদ্র সৈকতকে আধুনিকায়নের প্রস্তাব দিয়েছে চীন। We need to work on to have more Chinese tourism come over to Bangladesh, especially you have the longest beach in the world in Cox's Bazar. এছাড়াও ঢাকা গুয়াংজু রুটে অতিরিক্ত 2টি এবং বেইজিং রুটে 1টি সহ সপ্তাহে 15টি ফ্লাইট চলাচলের অনুমতি চেয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। কাতারে আটকে পড়া বাংলাদেশিদের জন্য 2টি বিশেষ ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে কাতার এয়ারওয়েজ। আগামী 13 এবং 15 মার্চ বাংলাদেশগামী যাত্রীদের জন্য ফ্লাইট 2টি পরিচালনা করা হবে। দূতাবাস এক বার্তায় জানায়, এই 2টি ফ্লাইটের সময় সকাল 10টা। আগ্রহী যাত্রীরা সরাসরি টিকিট সংগ্রহ করতে পারবেন। সম্প্রতি উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক বিরাজমান যুদ্ধাবস্থার প্রেক্ষিতে কাতারে আটকে পড়া বাংলাদেশি যাত্রী এবং তাদের পরিবারের সদস্যদের ঢাকায় প্রত্যাবর্তনের সুবিধার্থে এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থার জন্য বাংলাদেশ দূতাবাস কাতার সরকার এবং কাতার এয়ারওয়েজের সঙ্গে কাজ করছে। গাজীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন 3 জন। শ্রীপুরের মাওনা চৌরাস্তায় এলাকার এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বুধবার রাত 11টার দিকে আব্দুল সাহিদ সুপার ভিউ নামের ভবনের সামনে বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমারে বিস্ফোরণ হয়। আগুন আশপাশে ছড়িয়ে পড়লে দগ্ধ হন 3 জন। এ সময় ওই ভবনের কয়েকটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ 3 জনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। রাজধানীর বাড্ডায় পুরানো দেয়াল ভেঙে নতুন করে নির্মাণ কাজ চলছিল। হঠাৎই দেয়াল ধসে পড়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। পরিবার ও এলাকাবাসীর দাবি, একাধিকবার বলা হলেও কোনো রকম নিরাপত্তা বেষ্টনী ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে কাজ চলছিল নির্মাণাধীন ভবনটিতে। ঘটনার জন্য ভবন মালিককে দায়ী করে মামলা করবে পরিবার। আমি বড় হইয়া ডাক্তার ইঞ্জিনিয়ার হইয়া তোমারে চাকরি কইরা খাওয়া মুগো মা। ছোট্ট আয়েশার স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হবে, দূর করবে মায়ের সব কষ্ট। মঙ্গলবার রাতেও মায়ের পাশে শুয়ে সেই স্বপ্নের গল্পই বলছিল ছোট্ট আয়েশা। কিন্তু স্বপ্ন পূরণের আগেই মায়ের কোল খালি করে চিরতরে চলে গেল সে। যে গেটটা খুইলা দেখলাম যে ওয়ালটা পড়ছে,
তাহলে আমার সোনা তো এই জায়গায় আছে গো। বুধবার বেলা 11টার দিকে রাজধানীর বাড্ডায় প্রতিবেশী বান্ধবী নুসরাতের সঙ্গে বাড়ির সামনে খেলতে বের হয়েছিল আয়েশা। হঠাৎই বাড়ির সামনে নির্মাণাধীন ভবনের একটি দেয়াল ধসে পড়ে। মুহূর্তেই সেই দেয়ালের নিচে চাপা পড়ে খেলতে থাকা আয়েশা ও নুসরাত। বিকট শব্দ শুনে পরিবারের সদস্যরা দৌড়ে এসে ভাঙা দেয়ালের নিচে তাদের খুঁজে পান। বাচ্চারা তো রাস্তাটা যাইতেছে, ওয়াল ভাঙ্গা পড়ছে, ওয়াল ভাঙ্গা মনে করেন উপরে পড়ছে, আর আমরা তো পুরো এলাকা খুঁজতেছি। ওদের মাথা দেখছি যখন ওরা নড়তেছে, ওদের তখন ওরা জীবিত ছিল। এমজে হসপিটালে নিয়ে গেছি, ওইখানে বলে মারা গেছে, কিন্তু ওরা তখনও জীবিত। ওই যদি অক্সিজেন দিত বেঁচে থাকতো। অ্যাম্বুলেন্সে নিয়ে আসি, অ্যাম্বুলেন্স অক্সিজেন দেয় না, এইখানে আনছি তখনও বেঁচে ছিল। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক 2 শিশুকেই মৃত ঘোষণা করেন। এলাকাবাসীর অভিযোগ, কোনো রকম নিরাপত্তা বেষ্টনী ছাড়াই নির্মাণ কাজ চলছিল ভবনটিতে। একাধিকবার সতর্ক করার পরেও বিষয়টি আমলে নেননি ভবন মালিক। মিস্ত্রিগুলো এখানে ছিল, তখনও যদি ওনারা বলতো বাচ্চাগুলো পড়ে গেছে, সাথে সাথে কিন্তু এদের উদ্ধার করা যাইতো, কিন্তু তারা কি করছে, সে রেখে পালাইছে। যে ওয়াল দেখছেন না, এরকম ওয়াল আসলে ওয়ালের লগে বালু তুইছে, বালুর উপরে পানির ট্যাঙ্কি তুইছে, ওয়াল গেছে ফাইডা। এই ওয়ালটা ধসে পড়ছিল, এই সাইডের ওয়ালটা, তখনও তারা এটা নিয়ে কানে নেনে এখন এটা দুর্ঘটনা করে 2টা বাচ্চা মারা গেছে। এখনো এ ঘটনায় নির্মাণাধীন ভবনের মালিককেই দায়ী করছে নিহতর পরিবার। দোষীদের শাস্তির দাবি জানিয়েছে তারা। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। দেশে ধর্ষণের মতো অপরাধ দলীয় ছত্রছায়ায় আড়ালের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সংগঠনটির দাবি, সরকার গঠন করলেও এমন সামাজিক অপরাধ দমন করতে পারছে না বিএনপি। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ কর্মসূচি করেন সংগঠনটির নেতাকর্মীরা। নোয়াখালীর হাতিয়ায় ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। এ ঘটনায় জড়িত সাকিব উদ্দিন ও নুরুজ্জামান মিঠুকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় ছাত্র ইউনিয়ন। হান্নান মাসুদের 2 বন্ধু একটি মেয়েকে ধর্ষণ করেছে। এই গণঅভ্যুত্থানের চেতনা নিয়ে 6টি আসন পেয়ে আপনারা কি এই ধর্ষণকে জাস্টিফাই করতে চান কিনা? এদের পূর্বপুরুষ 71-এ আমাদের এই দেশে 2 লক্ষ মা বোনদেরকে ধর্ষণ করেছে। আপনি বিএনপি সরকার ক্ষমতায় এসেছেন, তাদের ভোটে ক্ষমতায় এসেছেন, এই দেশের নারীদের ভোটে ক্ষমতায় এসেছেন। এই দেশের নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আপনার। ঈদ কেনাকাটায় পোশাকের পর এবার ভিড় বাড়ছে জুতার দোকানে। নারীদের কারো পছন্দ ফ্যাশনেবল পেন্সিল হিল, বক্স হিল, আবার কারো পছন্দ ফ্ল্যাট স্লিপার। পুরুষের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে লোফার। পোশাক ও জুতার দাম নিয়ে ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ঈদ উপলক্ষে পোশাক কেনা শেষে ম্যাচিং জুতা কিনতে দোকানগুলোতে ভিড় করছেন রাজধানীবাসী। কারো পছন্দ পেন্সিল হিল, কারো বক্স হিল, আবার কারো পছন্দ আরামদায়ক স্লিপার। পুরুষদের পছন্দের তালিকার শীর্ষে পাঞ্জাবির সঙ্গে মানানসই লোফার। কেনাকাটা জামা হয়েছে, এখন জুতা কিনবো বাবুর জন্য। কালেকশন ভালোই, দাম আছে ঠিকও ভালো, দামও আছে ভালো। মেয়েদের হলে হিল আছে, টোরিং আছে, আপনার কিছু আছে যেমন পেন্সিল হিল পাঞ্জাবির সাথে পরার জন্য, কেউ চায় আবার একটু জিন্স গ্যাবার্ডিং এর সাথে পরার জন্য। এই আইটেমগুলো একটু বেশি চলতেছে। স্টাইলিশ প্লাস হচ্ছে কমফোর্টেবল, কজ লাইক জুতা পরে অনেকক্ষণ ঈদে হাঁটা হবে, সো হচ্ছে যে যাতে হচ্ছে যে আবার পায়ে ইনজুরি না হয়ে যায়। অনেকেই ব্যস্ততার কারণে রমজানের শেষ দিকে এসে ঢু মারছেন পোশাকের দোকানে। কারো পছন্দ ফ্যাশনেবল গর্জিয়াস ড্রেস, কেউ আবহাওয়াকে প্রাধান্য দিয়ে কিনছেন সুতি হালকা কাজের পোশাক। শাড়ি, 3 পিস, সালোয়ার কামিজ, গাউন, কুর্তি, টপস, ওড়না কিনছেন নারীরা। পুরুষরা কিনছেন পাঞ্জাবি, শার্ট ও ফতুয়া। সময় করে উঠতে পারি নাই, ব্যবসা অনেকজন একটু ব্যস্ত, তো সেই জন্য পরিবারের বাকি সবার জন্য কেনাকাটা শেষ। এখন আর কি আমাদের নিজের কিছু কেনাকাটা করতেছি। আমি বাবার নার সাথে এসেছি, পার্টি ড্রেস কিনেছি, পিঙ্ক কালারের ড্রেস কিনেছি, জুতো কিনেছি। যেহেতু সামনে গরম, এই জন্য কিছু আরামদায়ক কিনতেছি। আর গর্জিয়াসটা মানে মোটামুটি বেশি একটা না, যেহেতু কিছু তো গর্জিয়াস লাগবেই। দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আরামদায়ক স্লিপারের মধ্যে আর কি রেট পড়ছে আপনার 2400 টাকা একটা। দাম অনুযায়ী মানে জুতো সুন্দর, একটু বেশি আর কি দাম, আগের চাইতে একটু বেশি, কারণ গতবার যেটা ছিল 3000, এইটা সেটা আমার মনে হচ্ছে 4000। দেশীয় ধাঁচের পোশাকে ক্রেতা বেশি সন্তুষ্ট বলছেন বিক্রেতা। জানাচ্ছেন বিগত কয়েক বছরের তুলনায় এবছর বেশি সাড়া পাওয়ার কথা। আমাদের শাড়ি আছে হাফ সিল্কটা বেশি চলতেছে,
তারপরে সুতির ভিতরে কাজ করা ব্লগের শাড়ি, এগুলো খুব ভালো চলতেছে। তারপর 3 পিস আছে, হ্যাঁ, সুতির 3 পিস। আলহামদুলিল্লাহ আগের বছর থেকে এবার একটু খুবই ভালো রেসপন্স, খুব ভালো আছে। দাম আগের মতোই আছে, দাম নতুন করে কোনো বাড়ে নাই, মোটামুটি ক্রেতার সাধ্যের মধ্যেই আছে। ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে রাজধানীর শপিং মলগুলো খোলা থাকছে গভীর রাত পর্যন্ত। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। অমর একুশে বইমেলায় পড়েছে ঈদের আমেজের প্রভাব। পাঠক তুলনামূলক কম হলেও মেলার 14তম দিনে এসেছে নতুন 113টি বই। প্রকাশকরা বলছেন, নতুন বইয়ের পাশাপাশি এবার মেলায় এসেছে জনপ্রিয় বইয়ের নতুন সংস্করণও। অমর একুশে বইমেলার শেষ প্রান্তে এসে মেলায় পড়েছে ঈদ কেনাকাটার প্রভাব। বইমেলার 14তম দিনেও তুলনামূলক কম ছিল লোকজন, তবে ভিড়ভাট্টা না থাকায় অনেকে আবার স্বস্তিতে ঘুরে দেখেছেন বই। 2-1 পাতা উল্টে দেখে তারপরেই পছন্দের বই বেছে নিয়েছেন অনেকে। এবার প্যাভিলিয়ন না থাকায় মেলার পরিবেশে এসেছে বড় ধরনের পরিবর্তন। স্টলের সারির মাঝখানে রাখা হয়েছে প্রশস্ত পথ, ফলে পাঠকদের জন্য নির্দিষ্ট প্রকাশনার স্টল খুঁজে পাওয়া যেমন সহজ হয়েছে, তেমনি প্রকাশকরাও তাদের সব বই পাঠকের সামনে তুলে ধরতে পারছেন সহজে। আমরা সবাই রাকিব হাসানের খুব ফ্যান আর কি স্যারের, সেজন্য আমরা সবাই কিশোর থ্রিলার বই নিয়েছি। আমি বেছে বেছে আমার সব থেকে প্রিয় বইগুলো বেছে নিয়েছি। যারা বই প্রেমী, যারা বই পড়তে ভালোবাসে, তারা কিন্তু বই কিনতে আসছে। ভিড়টা কম, যার কারণে শান্তিমতে এই বইটি দেখা যায়, কেনা যায়। বিক্রেতারা বলছেন, এবারে মেলায় দর্শনার্থীর চেয়ে পাঠকই এসেছে বেশি। আমাদের বিক্রি মোটামুটি ভালোই আছে, আশানুরূপ বিক্রি হইতেছে। অন্য অন্য বছর বইমেলায় দর্শনার্থী বেশি পেয়েছি, সে তুলনায় আমরা পাঠক কম পেয়েছি। এবছর বইমেলায় আমরা দর্শনার্থী কম পেয়েছি, যারা এসেছেন তারা বই কিনছেন। মেলার 14তম দিনে নতুন বই এসেছে 113টি। এ নিয়ে এবারের মেলায় নতুন প্রকাশিত বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 1255টি। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। সম্প্রতি এপস্টিন কাণ্ডে বিতর্কিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এপস্টিনের সঙ্গে তার ঘনিষ্ঠতার চিত্র ফুটিয়ে তুলতে এক অভিনব কায়দা বেছে নিয়েছেন একদল বেনামি শিল্পী, যেখানে ট্রাম্পের সঙ্গে বিখ্যাত টাইটানিক সিনেমার পোজে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টিনকে, যা প্রদর্শিত হচ্ছে হোয়াইট হাউসের সামনে ন্যাশনাল মল এলাকায়। এই শিল্পকর্ম দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। টাইটানিক সিনেমার সেই বিখ্যাত পোজে দাঁড়িয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টিন। এমন দৃশ্য দেখা গেছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের সামনের ন্যাশনাল মল এলাকায়। একদল বেনামি শিল্পীর সম্মিলিত প্রচেষ্টায় প্রদর্শিত হচ্ছে এমন শিল্পকর্ম। আমার মনে হয় শিল্পকর্মটা বেশ আকর্ষণীয়। তারা বিলাসবহুল ভ্রমণের সঙ্গে টাইটানিকের একটি খুব ভালো তুলনা করেছে। পাশাপাশি মনে হচ্ছে তারা কোনোভাবে জেফ্রি এপস্টিন এবং ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে যা কিছু চলছিল সেটাকেও এর সঙ্গে জুড়ে দিয়েছে। এবারের উপস্থাপনটা বেশ ভালো হয়েছে। সম্প্রতি এপস্টিন কাণ্ডে বিতর্কিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কুখ্যাত এই যৌন নিপীড়কের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতার প্রমাণ মিলেছে বহু নথিতে। এরই ধারাবাহিকতায় টাইটানিক সিনেমার প্রতীকী দৃশ্যের পুনরাবৃত্তি করা হয়েছে এই শিল্পকর্মে, যেখানে জ্যাকের চরিত্রে ডোনাল্ড ট্রাম্প এবং রোজের চরিত্রে এপস্টিনকে ফুটিয়ে তোলা হয়েছে, যার নাম দেয়া হয়েছে বিশ্বের রাজা। বিলাসবহুল ভ্রমণ, হইচইপূর্ণ পার্টি এবং গোপন নগ্ন স্কেচ এসবের উপর ভিত্তি করেই গড়ে উঠেছিল জ্যাক ও রোজের করুণ প্রেমের গল্প। ট্রাম্প ও এপস্টেইনের বন্ধুত্বও বিলাসবহুল ভ্রমণ, বেপরোয়া পার্টি আর গোপন নগ্ন স্কেচের মতো বিষয়গুলোকে ঘিরেই গড়ে উঠেছিল। ভাস্কর্যের পাশে ট্রাম্প ও এপস্টিনের সামাজিক সম্পর্কের বিভিন্ন অভিযোগের ফলক বসানো রয়েছে। এছাড়া পাশে রয়েছে দুজনের একসঙ্গে বড় ছবির ব্যানার, যা দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। বরকতুল্লাহ, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ায় বসবাসরত অভিবাসী সন্তানদের শিক্ষা জীবন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটির সরকার। নতুন নিয়ম অনুযায়ী সন্তানদের পড়াশোনা ও ক্যারিয়ার গঠনের সুবিধার্থে অভিভাবকরা এখন দীর্ঘমেয়াদে দেশটিতে বসবাসের সুযোগ পাবেন। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। ক্রমবর্ধমান জনসংখ্যার চ্যালেঞ্জ মোকাবেলায় বিদেশি নাগরিকদের জন্য নানা ধরনের নীতি গ্রহণ করেছে দক্ষিণ কোরিয়ার সরকার। এরই অংশ হিসেবে বিদেশি পরিবারগুলোকে এবার দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ দিচ্ছে দেশটি।
এক বিবৃতিতে কোরিয়ার বিচার মন্ত্রণালয় জানায়, দেশটিতে পড়াশোনা করা বিদেশি শিশুদের বয়স 24 বছর হওয়া পর্যন্ত তাদের বাবা মা কোরিয়ায় বৈধভাবে বসবাস করতে পারবেন। বিশেষ করে যারা কোরিয়ায় জন্মগ্রহণ করেছে অথবা বিদেশ থেকে এসে এখানে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়াশোনা করছে, তাদের জন্য এই সুবিধা কার্যকর হবে। প্রবাসী বাংলাদেশী সহ যারা দক্ষিণ কোরিয়ায় দীর্ঘদিন ধরে বসবাস করতে চায়, তাদের জন্য এটি একটি বড় সুবর্ণ সুযোগ হিসেবে মনে করছেন অনেকেই। যারা দক্ষিণ কোরিয়াতে দীর্ঘমেয়াদী সুন্দরভাবে বসবাসের পরিকল্পনা করছে, তাদের জন্য একটা সুন্দর সুযোগ বলে আমি মনে করি। ফরেনার যারা আছি আমরা বিভিন্ন দেশের, তাদের জন্য একটা অনেক বড় ধরনের সুযোগ কোরিয়া সরকার দিতে যাচ্ছে। তো এটা কোরিয়ার অর্থনীতিতে দীর্ঘমেয়াদী একটা প্রভাব ফেলবে এবং কোরিয়ার অর্থনীতি আশা করি আরও সমৃদ্ধ হবে। শুক্রবার আইন ও বিচার মন্ত্রণালয় এই সিদ্ধান্ত গ্রহণ করেন। এর ফলে সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করার পাশাপাশি কোরিয়ায় প্রবাসী পরিবারগুলোর সামাজিক স্থিতিশীলতা আরও মজবুত হবে বলে মত দেশটির আইনমন্ত্রীর। দীর্ঘদিন দক্ষিণ কোরিয়ায় থেকে যারা হাই স্কুল পর্যন্ত পড়াশোনা করেছে, তারা এখন আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। তারা যেন ভবিষ্যতে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে, সেই উপযোগী পরিবেশ তৈরি করে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই সিদ্ধান্তের ফলে অভিবাসী সন্তানদের উচ্চশিক্ষার পথ আরও সুগম হবে বলে আমি মনে করছি। নতুন নিয়ম 26 ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে। এর আগে নিয়ম ছিল কোনো বিদেশি শিক্ষার্থী হাই স্কুল শেষ করার পর 1 বছরের মধ্যে তার বাবা মাকে কোরিয়া ছেড়ে যেতে হবে, যা শিক্ষার্থীর পড়াশোনা ও দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব পড়ত বলে মত বিশ্লেষকদের। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য জুড়ে ইরান ইসরায়েল যুদ্ধের উত্তেজনার মধ্যেও সংযুক্ত আরব আমিরাতে জমে উঠতে শুরু করেছে ঈদের বাজার। দেশটির বিভিন্ন স্থানে গড়ে ওঠা বাংলাদেশি কাপড়ের দোকানগুলোতে নতুন নতুন পোশাকের সমাহার দেখা যাচ্ছে। অন্যদিকে দর্জিরা দিন রাত কাজ করে যাচ্ছেন ঈদের আগেই ক্রেতাদের কাছে পোশাক সরবরাহ করতে। শিবলি আল সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকরা শুরু করেছেন ঈদের প্রস্তুতি। এরই মধ্যে জমে উঠতে শুরু করেছে ঈদের বাজার। আমিরাতে বাংলাদেশি পোশাকের দোকানগুলোতে বাহারি পোশাকের সমাহার নিয়ে বসেছেন দোকানিরা। বাংলাদেশ থেকে আনা হয়েছে দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের বাহারি পোশাক। দুবাইয়ের একাধিক দোকানে দেখা গেছে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের। তাদের প্রত্যাশা, মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হলে ক্রেতাদের ভিড় আরও বাড়বে। দুবাই সরকার এটা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতেছে এবং এটার জন্য কোনো প্রভাব পড়তেছে না বর্তমানে, এবং আমরা স্বাচ্ছন্দ্যভাবে কাপড় বিক্রি করতেছে এবং স্টিচিং এর জন্য কাস্টমার আসতেছে। বাংলাদেশের যে নতুন আড়ঙের কিছু ডিজাইন আছে, নতুন মানে এখন ঈদের জন্য রেডি হয়েছে, সেগুলো খুব এখানে চলতেছে। এবং কি আপনার ইয়েলো বলেন, রং বলেন, সব ব্র্যান্ডের সবারই চাহিদা আছে। দোকান ঘুরে দেখা যায় বাংলাদেশি থ্রি-পিস, লেহেঙ্গা, শাড়ি, শার্ট, প্যান্ট, জিন্স, রকমারি পাঞ্জাবির পাশাপাশি পাকিস্তানি ও ভারতীয় বিভিন্ন ডিজাইনের পোশাকও পাওয়া যাচ্ছে। এছাড়া গহনা, চুড়ি, কসমেটিক্স, জুতা সহ প্রয়োজনীয় নানা পণ্য পাওয়া যাচ্ছে একই ছাদের নিচে। বাংলাদেশ থেকে আনা পাঞ্জাবির প্রতি আমাদের আকর্ষণ বেশি। ওরা বাংলাদেশি দোকানের নাম শুনে বাংলাদেশের পাঞ্জাবি কেনার জন্য এখানে আপনার ভিড় বেশি। আমার এখানে কোয়ালিটি লো এবং হাই আছে। লো আপনার 60 দিরহাম বাংলাদেশি কোয়ালিটি, আর হাই কোয়ালিটি আছে আপনার 1200 দিরহামের মতো এরকম, ঠিক আছে। তো এই শাড়িগুলো আপনার আমি বিক্রি করতেছি 270, বাট ডিসকাউন্ট দিয়ে। এদিকে ভিড় বেড়েছে দর্জির দোকানেও। শুধু বাংলাদেশি নয়, বিভিন্ন দেশের নাগরিকদের চাহিদা অনুযায়ী পোশাক তৈরি করে দিচ্ছেন বাংলাদেশি দর্জিরা। বাংলাদেশের যে ড্রেসগুলো যেভাবে হয়, সালোয়ার কামিজ, লেহেঙ্গা, মাচাকলি, যেই পার্টি ড্রেসগুলো, এগুলো এখানে অ্যাভেলেবেল হয়। বিশেষ করে আরবিদের জন্য হচ্ছে জেলাবিয়া মোখাওয়ার, এটা এখানের চাপ বেশি, যেহেতু আরবিদের এটা ট্রেডিশনাল ড্রেস। ঈদ উপলক্ষে মাশাআল্লাহ অনেক কাজের এই চাপটা থাকে আমাদের। ঈদের বাজার পরিস্থিতি দেখে মনে হচ্ছে আমিরাত সরকারের জোরদার নিরাপত্তা ব্যবস্থার কারণে ক্রেতা বিক্রেতাদের মধ্যে আত্মবিশ্বাস ফিরে এসেছে। ফলে বাংলাদেশি প্রবাসী সহ বিভিন্ন দেশের নাগরিকদের ঈদের কেনাকাটায় জমজমাট আমিরাতের পোশাকের দোকানগুলো। এখানকার ব্যবসায়ীদের দাবি, পরিস্থিতি স্বাভাবিক থাকলে তারা লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হবে। সেই সাথে বাজারে সৃষ্টি হবে ক্রেতা সমাগম এবং পূর্ণতা পাবে ঈদ আনন্দ। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।
আবারও ঢেলে সাজানো হচ্ছে দেশের ক্রীড়াঙ্গন। এই লক্ষ্যে অন্তর্বর্তী সরকার গঠিত জেলা, উপজেলা ও বিভাগীয় কমিটি বাতিল করে নতুন করে অ্যাডহক কমিটি গঠনের সুপারিশ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। পাশাপাশি বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতেও কমিটি গঠন করেছে এনএসসি। তবে কমিটির কার্যক্রম যাতে আইসিসি বিধির সঙ্গে সাংঘর্ষিক না হয় সে বিষয়ে সতর্ক এনএসসি। বিগত অন্তর্বর্তী সরকারের অদক্ষতায় স্থবির হয়ে পড়ে দেশের ক্রীড়াঙ্গন। বিভিন্ন ফেডারেশন ও অ্যাসোসিয়েশন তো বটেই, এই স্থবিরতা লক্ষ্য করা গেছে জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়েও। ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনে গতি আনতে পুরনো কমিটি বাতিল করে নতুন করে অ্যাডহক কমিটি গঠনের সুপারিশ করল জাতীয় ক্রীড়া পরিষদ। এনএসসি সুপারিশকৃত এই অ্যাডহক কমিটির লক্ষ্য দ্রুততম সময়ে একটি নির্বাচিত কমিটি উপহার দেয়া। এজন্য সময় বেঁধে দেয়া হয়েছে 3 মাস। যদিও 7 সদস্যের এই 3 কমিটিতে ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্টদের বদলে বেশি গুরুত্ব দেয়া হয়েছে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছিল সেটা আসলে ধারণা করা হয়েছিল যে একটা অনির্দিষ্ট সময় পর্যন্ত তারা কাজ করবে। সেজন্যই তাদেরকে সকল ধরনের ক্রীড়া ব্যক্তি থেকে সকল কর্নারের ব্যক্তিত্বদেরকে সেখানে রাখা হয়েছিল। এখন যে কমিটিটা গঠন করা হয়েছে এই কমিটির মূল উদ্দেশ্যই হলো স্বল্পতম সময়ের মধ্যে স্থানীয় ক্রীড়া সংস্থাগুলো নির্বাচন অনুষ্ঠান করা। এই কমিটিটাকে আপনারা ঠিক ক্রীড়া পরিচালনার জন্য ওই সংস্থার কমিটি না মনে করে এটাকে মনে করতে হবে যে নির্বাচিত কমিটি গঠনের জন্যই আসলে এই কমিটিটা গঠন করা হয়েছে। এজন্যই এখানে সরকারি কর্মকর্তাদের আধিক্য। এদিকে বিসিবি নির্বাচনের আগে থেকেই ক্রিকেটার ও সংশ্লিষ্টদের একটি বড় অংশ অভিযোগ করে আসছে অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের। সম্প্রতি ক্রীড়া পরিষদে গিয়ে এই বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেন তামিম ইকবাল সহ 50টি ক্লাবের প্রতিনিধি। তারই প্রেক্ষিতে এবার তদন্ত কমিটি গঠন করেছে এনএসসি, যার কাজ হবে অসঙ্গতি খুঁজে বের করে প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ করা। তবে তা যাতে আইসিসি বিধির সঙ্গে সাংঘর্ষিক না হয় সেই বিষয়ে সতর্ক এনএসসি। অবশ্যই আমাদেরকে সচেতনতার সাথে সকল কাজ করতে হবে, কারণ আমাদের বিশ্বকাপে আমরা খেলে থাকি একমাত্র ক্রিকেটেই। কিন্তু সুতরাং আমাদের এই যে বড় অর্জন, এই অর্জনের জায়গা কোনো রকমের অবহেলার জন্য বা অসতর্কতার জন্য নষ্ট হয়ে যাক, এটা আমরা কেউই চাই না। কিন্তু তারপরেও যদি কোথাও অভিযোগ আসে, অভিযোগগুলোকে এন্টারটেইন করাও কিন্তু সরকারের দায়িত্ব। তো এটাকে আমরা সরকারি হস্তক্ষেপ বিবেচনা না করে সরকারের যে পর্যবেক্ষণ আছে, সরকার যে ব্যাপারে সতর্ক আছে, সরকার যে ব্যাপারে কেয়ারিং, এই বিষয়টার মধ্যে আমরা ইতিবাচকভাবে দেখতে পারি। এদিকে জাতীয় ক্রীড়া নীতিতেও পরিবর্তন আনতে কাজ করছে এনএসসি। দ্রুতই তা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে ক্রীড়া পরিষদ। সরকার সবসময়ই কাজ করবে নির্মমভাবে। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এপ্রিল মাসে হচ্ছে না নারী বিপিএল এর প্রথম আসর। সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করতেই এর সিদ্ধান্ত বলে জানিয়েছে বোর্ড। মিডিয়া কমিটির বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, জুন মাসে বিশ্বকাপের পর ভালো মানের বিদেশি নিশ্চিত করতে এবং ফ্র্যাঞ্চাইজিগুলোকে দল গোছানোর সময় দিতেই আপাতত আসরটি পিছিয়ে দেওয়া হচ্ছে। ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে কথা বলেই এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেছে বিসিবি। অথচ এপ্রিল মাসে বিপিএল আয়োজন করে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চেয়েছিল নারী উইং। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার। সভাপতি, স্পিকার এবং ডেপুটি স্পিকার চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল। ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। হরমুজে মাইন পাতা নৌযান ধ্বংসের দাবি ট্রাম্পের। তেলের দাম ব্যারেল প্রতি $200 পৌঁছাবে, হুঁশিয়ারি তেহরানের। সংঘাতের জেরে তেল নেয়ার হিড়িক। পাম্পে সেনা চান মালিকরা। বাড়তি ডিজেল চেয়ে ভারতকে চিঠি। রাশিয়া থেকে জ্বালানি কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ভারতের মতো ছাড় চায় বাংলাদেশও। এ ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।